আমি ছাত্র দলের রাজনীতি করে আমাকে গাবতলী গরুর হাটে 40 টাকা বেড ভাড়া করে আমাকে থাকতে হয়েছে। 3 জনের ডেড বডি বাথরুমের অর্থাৎ হাসপাতালের বেড বাথরুমের ভিতরে পড়ে আছে। আমি দেখে ওখানে বসে বসে কান্না করতেছি, আল্লাহ তুমি এই ফ্যাসিজমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। ছাত্রলীগের যে নিপীড়ন নির্যাতন, তখন আমরা অ্যাকচুয়ালি ছাত্রদল যারা সমর্থিত ছিলাম তারা অ্যাকচুয়ালি ক্লাস করতে পারতাম না, ক্যাম্পাসে যেতে পারতাম না। তো এক পর্যায়ে আমরা পরীক্ষা শুধু দিতাম, বাইরের কলেজগুলোতে আমাদের পরীক্ষা পড়তো, সেই পরীক্ষা। তো ধারাবাহিকভাবে আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি চলমান রেখে আসছিলাম। মিরপুরের যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের আমি একজন সম্মুখ যোদ্ধা। সেই সম্মুখ সারির যোদ্ধা হিসাবে আমরা যেটা মিরপুরের মণিপুর, কাজীপাড়া, শেরোপাড়া, মিরপুর 10 নম্বরে যে আন্দোলনের দুর্গ গড়ে তুলি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার নেতৃত্বে আমরাই ছিলাম। আমার ব্যক্তিগতভাবে যাত্রাটা শুরু হচ্ছে 18 তারিখ থেকে। 18 তারিখে আমরা মালিবাগ সহ বিভিন্ন ওই সমস্ত এলাকাতে আমরা আন্দোলনের দুর্গ গড়ে তুলি। 19 তারিখ আমাদের একটি প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা ছিল হচ্ছে পল্টন পার্টি অফিসের সামনে। সেখানে আমাদের যে পুলিশ যে পরিমাণ আমাদের উপর হামলা করছে, সাথে ছিল ছাত্রলীগের নেতৃবৃন্দ। তা আমরা প্রতিরোধ গড়ে তোলার অনেক চেষ্টা করি। এক পর্যায়ে যখন সন্ধ্যা নেমে আসে তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ওখানে ছিলেন, তারা আমাদেরকে ওখান থেকে প্রস্থান করতে বলেন। আমরা তখন চলে যাই। অর্থাৎ 19 তারিখ গেল, 20 তারিখ দিবাগত রাত্রে আমরা কারফিউ, বাংলাদেশে তখন দীর্ঘদিন পর বাংলাদেশে কারফিউ জারি হলো। তো মধ্যরাতে যখন আমাদের কারফিউ শুনলাম 20 তারিখ, তখন মণিপুর থেকে আমরা কাজীপাড়া, মিরপুর 10, মিরপুর ফলপট্টিতে তখন আমরাই প্রথম স্লোগান দিয়েছিলাম। আমরা যারা ওইখানে ছিলাম, বিশেষ করে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ ছিলাম, আমাদের সাথে আমজনতাও ছিল। ছাত্রলীগের সাথে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া চলতেছিল। এক পর্যায়ে যখন সেনাবাহিনী আমাদের মাগরিবের পরে আমাদেরকে যখন লাঠিচার্জ করতে আসে, তখন আমি টিপু সুলতান সর্বপ্রথম মিরপুর 10 নম্বরে ফলপট্টিতে প্রথম স্লোগান দিয়েছিলাম, জীবন রক্ষার স্বার্থে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। প্রথম আমরা জীবন রক্ষার স্বার্থে স্লোগান দিয়েছিলাম, কারণ আন্দোলনকে চলমান রাখার জন্য আমাদের এই স্লোগান দিতে হয়েছে। যখন সেনাবাহিনী আমাদেরকে লাঠিচার্জ আসে তখন আমরা তাদেরকে স্যালুট দিয়ে দাঁড়িয়ে গেছি, আমাদের গায়ে সেনাবাহিনী টাচ করতে পারে না। এটা আমাদের রাজনৈতিক একটা কৌশল ছিল। গেল 21 তারিখে আমরা সকালবেলা যখন অবস্থান নেই, তখন আমরা দেখতে পাইছি মহানগর উত্তর যুবলীগের সভাপতি, 14 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, সেক্রেটারি, ওরা সাইক পলিটেকনিক্যালের সামনে অবস্থান নেয়। তো ওদের কাছে যে অস্ত্র ভাণ্ডার, আমি আসলে হতভম্ব দেখে, যে আসলে এটা কি যুদ্ধক্ষেত্র নাকি সাধারণ নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য এরা নিয়ে যেতে হয়েছে। আমাদের আসলে একটা টিম ছিল, প্রায় 400 থেকে 500 লোকের আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুঁজছিলাম। আমরা ওখানে সাংকেতিক ভাষা ইউজ করতাম, আমরা ফোনে কথা বলতে গেলে সাংকেতিক ভাষায় কথা বলতাম। তো সবাইকে আমরা জানান দিলাম যে অবস্থা আসলে ভালো না, আপাতত একটু সেভে থাকো, পরিবেশ সময়েই আমাদেরকে বলে দিবে আসলে কোন দিকে আমাদের হাঁটতে হবে। যাই হোক, 22 তারিখ দিবাগত রাত্রে আমি বাসায় ঢোকার পূর্বে আমার বাসায় 2-3 বার পুলিশ আসছে আমাকে গ্রেপ্তার করার জন্য। তাহলে ওই মুহূর্তে এমন একটা মোমেন্ট যাইতেছে যে কেউ কাউকে বাসায় রাখতেছে না। কি করব? রাত তখন 1টা, আমি চলে গেলাম গাবতলী হাঁটতে হাঁটতে, একদম মোবাইল ছাড়া, একদম নিরেট। আমি 1 পার্সন 100 টাকা হাতে করে আমি গাবতলী গেছি। গাবতলীতে গরুর হাট 40 টাকা বেড ভাড়া। আমি টিপু সুলতান সেখানে ছিলাম। এটা আমার দুর্বিষহ জীবনের একটা অংশ, যে আমি ছাত্র দলের রাজনীতি করে আমাকে গাবতলী গরুর হাটে 40 টাকা বেড ভাড়া করে আমাকে থাকতে হয়েছে। এটা ছিল রাজনীতির অন্যরকম একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আসলে কখনো হয়নি আমার। 22 তারিখে দিনের বেলা আমার বাসায় 2-3 বার আমার পুলিশ যায়। তো দেখতেছি যে না, আসলে পরিবেশ ভালো না। আমি 23 তারিখে রাত্রে আমি ঢাকার বাইরে চলে যাই। আমি কোথাও আশ্রয় পাইনি, আমি ঢাকার শহরে কোথাও আশ্রয় পাইনি। 30 তারিখে আমি যেটা দেখতে পেয়েছি, আমার জীবনের সবচেয়ে ভয়াবহতম দিন, উত্তরার ট্র্যাজেডি আমি বলতে পারি। উত্তরার ট্র্যাজেডিটা এমন ছিল যে টুঙ্গি বাজার থেকে হাউস বিল্ডিং একদম আজমপুর পর্যন্ত পুরা রাস্তায় জনতা নেমে এসেছে, ধোঁয়ায় অন্ধকারচ্ছন্ন। পুলিশের
তীব্র, মানে পুলিশের যেমন সাউন্ড গ্রেনেড তেমন রাবার বুলেট জনগণের একদম ওপেন সরাসরি শ্যুট করতেছে। 6 জন, যখন আমি শুনছি আসলে বিশেষ করে যে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তখন আমি চিন্তা করছি দেখি আমার কোনো ছাত্র দলের ভাই আহত হয়েছে কিনা, আমার কোনো ছাত্র দলের নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে কিনা। আমি ওই মৈত্রী হাসপাতালে আমি গিয়েছি, যা দেখি খবর নিয়ে হাসপাতালে খবর নিয়ে দেখি 6 জন মারা গেছে। তার 3 জনের ডেড বডি নিয়ে গেছে, আর 3 জনের ডেড বডি বাথরুমের, অর্থাৎ হাসপাতালের বেড বাথরুমের ভিতরে পড়ে আছে। আমি দেখে ওখানে বসে বসে কান্না করতেছি, আল্লাহ তুমি এই ফ্যাসিজমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। এই যে নিরীহ, এরা দোকানদার ভাই ছিল, হয়তো কোনো শ্রমজীবী ভাই ছিল, হয়তো কোনো দলীয় নেতাকর্মী ছিল, হয়তো আমরা তাদেরকে চিনি না। 30 তারিখ শেষ, 1 তারিখ সকাল 9টার সময় আমি যখন আবার বাসা থেকে বেরোই, রাস্তার মধ্যে অনেক লোক, আসলে কেউ চিনতে পারতেছে না যে আসলে কে ছাত্রলীগ, কে সাধারণ জনতা, কে আন্দোলনকারী, এটা আসলে কেউ অ্যানালাইসিস করতে পারতেছিল না। তখন আমি ছিলাম, ঢাকা কলেজের বাবু ভাই ছিল, ঢাকা কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই পাবনার সন্তান নাশিদ ভাই ছিল, বাংলা কলেজের মোখলেস ভাই ছিল, বর্তমান পল্লবী কলেজের নেতৃবৃন্দ ছিল, মিরপুর 14 সাথে একত্রিত হয়ে আমরা তখন ওই কাজীপাড়া মেট্রো রেলের নিচে অবস্থান করি। আমরা পরিবেশ বুঝলাম। তখন ঢাকা কলেজের বাবু ভাই আমাকে বলল যে আসলে এরা বুঝতে পারতেছে না যে কে আন্দোলনকারী আর কে ছাত্রলীগ, যুবলীগ, কে সাধারণ পাবলিক। যেহেতু আমরা রাজনৈতিক আমাদের অভিজ্ঞতা আছে, সেহেতু আমরা ফেস দেখে অনেকটা অ্যানালাইসিস করতে পারি যে এই লোকটা আন্দোলনকারী। তখন আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে এমন আসে বাবু ভাই আমাকে সাহস জুগিয়ে বলল, সুলতান তুমি রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দাও একা, দেখো লোক হয় কিনা। আমি তখন ওই আইলাইনারের পাশে, অর্থাৎ মেট্রো রেলের নিচে আইলাইনারের পাশে দাঁড়িয়ে তখন আমি একা স্লোগান দিয়েছিলাম। ওই স্লোগান দেখে আমাদের নেতৃবৃন্দ তো ছিলই, আমাদের নেতৃবৃন্দ 50 থেকে 60 জন উপস্থিতি ছিলাম, বিভিন্নভাবে ছড়াই ছিটে, কৌশলগত কারণে আমরা ছড়াই ছিটে ছিলাম। এক পর্যায়ে যখন স্লোগান দেয় তখন দেখি জনতা আস্তে আস্তে ভিড়া শুরু করে। তখন আমরা মেট্রো রেলের নিচে অবস্থান শুরু করি। মেট্রো রেলের নিচে অবস্থান শুরু করে ব্যাপক আন্দোলন করি আমরা। 1 তারিখ বেলা 1টার সময় আমরা মিছিল নিয়ে প্রবেশ করি, কাজীপাড়া স্টেশন পার হয়ে মিরপুর 10 নম্বর অভিমুখে আল হেলাল পর্যন্ত আমরা পৌঁছাই। কিন্তু তার পরবর্তীতে পুলিশ এবং স্নাইপার, এদিকে হেলিকপ্টার, 3 প্রতিরোধের কারণে আমরা আর আসলে সামনের দিকে মুভ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তখন আমরা আবার ব্যাক আসি। এরকম থমে 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 বেশ কয়েকবার আমরা আন্দোলন গড়ে তুলে তাদের সাথে পদহত করার চেষ্টা করি। 1 তারিখ শেষ, 2 তারিখেও সেম প্রসিডিউর। ঠিক আমরা আমাদের নেতৃবৃন্দকে আমরা একদম ছোট্ট ছেলেকে পাঠিয়ে দিয়েছি, যা ওনার কাছে এই খবরটা পৌঁছায় দিয়ে আসলে তখন আমরা সেই চলে গেছিলাম 1971-এর পূর্বে। একজনের মাধ্যম দিয়ে একজনের তথ্য পাঠানো, আমরা ঠিক এইভাবে তথ্য পাঠাই। যখন আমরা এই তথ্যগুলো কালেকশন করার পর আমরা সারা রাত ভরে প্ল্যান করি যে কালকের আন্দোলনটা আমরা কিভাবে বেগবান করব, কালকের আন্দোলনটা যেন আরও বেগবান হয়, সেই লক্ষ্যে আমাদের প্ল্যান। মানে একটা পর্যায়ে 2 তারিখে সেম আমরা ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া যখন করি, তখন দেখা গেছে যে স্নাইপার, আমরা শুধু মুভিতে দেখেছি, হলিউড মুভিতে দেখেছি স্নাইপার দিয়ে কীভাবে গুলি করা হয়। আমরা যখন আবার সেই কাজীপাড়া থেকে মিরপুর 10 নম্বর অভিমুখে আমরা যখন আবার মিছিল নিয়ে যাই, ঠিক তখন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যারা আছে তারা আমাদের পুলিশ প্রোটেকশনে তারা আমাদেরকে পিছন থেকে গুলি করে, এদিকে হেলিকপ্টার থেকে গুলি করে। এক পর্যায়ে যখন হেলিকপ্টার থেকে গুলি করে তখন আমরা মেট্রো রেলের নিচে সেনাবাহিনীর ট্রেনিং যেভাবে দেয়, তো তখন আমরা এইভাবে হাঁটা দিয়েছি। যখন আমরা মিছিল থেকে দৌড় দিয়েছি, আমি দেখতে পেয়েছি আমার সামনে এবং আমার হাতের বামে সম্ভবত বিষয়টা এরকম ছিল, কোথা থেকে গুলি লাগলো ছেলেটার পায়ে, আসলে এটা অদৃশ্য গুলি। পিছনে তাকায় দেখি যে না, কোনো ছাত্রলীগের নেতৃবৃন্দ অনেক দূরে, অত দূর থেকে গুলি করে পড়ার কথা না। এই যে গুলিটা করলো, কোথায় করলো? আচ্ছা, গুলি পরবর্তী সময় সে ছেলেটা বলতেছে, ভাই আপনি স্লোগান দেন, ভাই আপনি স্লোগান দেন, স্লোগান দিলে লোক জড়ো হবে, নাহলে ছিটায় চলে যাবে। আমি তাকে ফেলে রাখি, সবাই তখন দৌড়, কাজীপাড়া অভিমুখী দৌড়। তখন আমি ওই ছেলেটাকে কাঁধে তুললাম, কাঁধে তোলার পর দেখে আর একজন পড়ে আসছে। তখন আমার আরও সহযোদ্ধা ছিল, তাকে ধরে রাস্তার অপোজিট টাইনে আমরা ঠিক মেট্রো রেলে আগে এসে দাঁড়ায় একটা সিএনজিতে তুলে, সিএনজি নিবে না, সিএনজিকে জোর করে তুলে আমরা
পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিই। আবার 3 তারিখ আমরা স্লোগান দিই। স্লোগান দেওয়ার পর ওখানে যে জনসমুদ্রের রূপ নেয় আর কি, ওই মুহূর্তে প্রায় 5 থেকে 6 হাজার লোক কোথা থেকে আসে একমাত্র আল্লাহ মাহবুব জানে। আমরা কিন্তু ছাত্র দলের নেতাকর্মী প্রায় 50 থেকে 60 জন, হয়তো কেউ জুনিয়র আছি, হয়তো কেউ সিনিয়র আছি এরকম। বাট ওইখানের আন্দোলনের আমরাই সর্বপ্রথম কাজীপাড়াতে আমরাই ছাত্রদলের নেতৃবৃন্দ সম্মুখ সারির যোদ্ধা হয়ে আমরা নেতৃত্ব দিচ্ছি। এটা দৃঢ় এবং দায়িত্বশীল জায়গা থেকে এটা আমি বলতে পারি। এক পর্যায়ে আমাদের সাথে বেশ কয়েকবার ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আমাদের ধাওয়া হয়। বেলা 2টার সময় আমরা যখন মিরপুর 10 নম্বর ফলপট্টি অভিমুখী যখন আমরা মিছিল নিয়ে আবার প্রবেশ করি, তখন আমাদের দেখা গেছে যে আবার সেই ছাত্রলীগ দাবর দিছে। তো ওদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। আমাদের কাছে ইটা ছিল, আমরা ইটা ব্যাগ বড় ইটা নিয়ে গেছি, বিভিন্ন জায়গা থেকে ইট কালেকশন করছি। ইট কালেকশন করার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ঢাকা কলেজের বাবু ভাই। সেই ইনফ্লুয়েন্স করছে সংগ্রহ করার জন্য। আমরা ইট সংগ্রহ করছি, রাস্তার অনেকাংশ জায়গায় ইট আমরা ভাঙছি। তো ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা আমাদের এই 3 দিনের কার্যক্রম দেখে, 4 দিনের কার্যক্রম দেখে তারা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসতো। অনেক আন্টি খাবার নিয়ে এসে খাওয়াই দিছে, বাটা খাও। তখন আমি আমার মায়ের ফিলটা তার কাছ থেকে পেয়েছি, সে আমাকে সাহস জুগিয়েছে, খেয়েছি। খাওয়ার পর সবাই খেয়েছি, আমরা আবার আন্দোলনে ঝুঁকিয়ে পড়ছি। বেলা 2টা প্লাস যখন আমরা মিরপুর অভিমুখে যাই, তখন কি পরিমাণ যে আমাদের উপর গুলি ছড়া হয়েছে। এই যে 15 বছরের যে আন্দোলন দেখছি, সেই 28 অক্টোবরের বিএনপির সমাবেশে যেরকম পুলিশ বৃষ্টির মতো গুলি ছুটছিল, সেই গুলিতে আমি আহত হয়েছিলাম। ঠিক একই প্রস্তুতিরে বৃষ্টির মতো গুলি ছুড়াছুড়ি করছে। একদিকে পুলিশ করতেছে, একদিকে পিছন থেকে তারা করতেছে। পুলিশ যখন পারতেছে না, তারা সামনে এসে ওপেন গুলি। আসলে গুলির মুখে আমরা সাধারণ জনগণ যারা আছি খালি হাত, এদের আসলে ইট ছাড়া আমাদের আর বাঁশ ছাড়া আমাদের কোনো লাঠি ছাড়া কোনো অস্ত্র ছিল না। তাদের ওই প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারিনি। আবার তখন আমরা ব্যাকে আসি, তখন আমরা আবার পরিকল্পনা করি যা ওদেরকে কীভাবে অ্যাটাক করা যায়। আবার 3টা সাড়ে 3টার দিকে আমরা আবার অ্যাটাকে যাই। তখন কিছু সময়ের জন্য আমার মনে আছে, কিছু সময়ের জন্য আমি ভিপিএন ইউজ করে নেট পাইছিলাম। তখন মিরপুর 6, মিরপুর 12, কালশি এদের সাথে আমার যোগাযোগ হয়। 14 নম্বর 1 নম্বর এদের সাথে যোগাযোগ হয়। তো ওদেরকে আমরা বললাম, আমি বললাম বিশেষ করে যে ভাই আমরা আগাচ্ছি, আপনারা আসেন। 14 নম্বরও সেম বলছি, 12 নম্বর, 11 নম্বর, পল্লবী, কালশি বা মিরপুর 10 নম্বর অর্থাৎ 12 নম্বর অভিমুখী যারা আছে আর কি, ইনডোর স্টেডিয়ামের ওই পাশে ওরা ছিল, ওদেরকে বলছি যে আপনারা মুভ করেন, আমরা মুভ করতেছি, 14 নম্বর মুভ করতেছি, জাস্ট 1 নম্বর রোডটা ফাঁকা রাখবেন। কারণ ওদেরকে একটা সেভ এক্সিট দিতে হবে, সেভ এক্সিটই বলি, কারণ ওই রাস্তা দুটো পালাবে। আমরা যখন আবার দৌড়ানে দিছি, তখন হেলিকপ্টার, মানে আমরা কাজীপাড়া মেট্রো রেল পার হয়ে আল হেলাল হাসপাতাল ক্রস করব, তখন এই হেলিকপ্টার থেকে আবার আমাদেরকে গুলি করা হইতেছে। তখন আসলে একটু ভীতু সন্তুষ্ট হয়ে গেলাম। বিভিন্ন স্নাইপার বিভিন্ন জায়গায় গুলি করতেছে, কারো এনে লাগতেছে, কারো এইখানে লাগতেছে, ঠিক আছে, কারো পায়ে লাগতেছে। তো আসলে তখন একটু ভীতু সন্তুষ্ট আবার আমরা পিছায় আসলাম। পিছায় আসার পরে আমি কাজীপাড়া পর্যন্ত আসলাম। তো কাজীপাড়া যখন আসছি, তখন দেখি যে ওরা বহর নিয়ে ছাত্রলীগের জাহিদের নেতৃত্বে, তো ওরা হচ্ছে 2 পাশ থেকে মোটর সাইকেল দিয়ে গুলি করতে করতে আসতেছে। তো আমি আবার দৌড় না দিয়ে আমি আবার দৌড় দিয়ে রাস্তার সাইডে দাঁড়ালাম, যে আসলে উঁচা হয়ে দেখতেছি যে আসলে ঘটনাটা কি। তখন দেখি যে দৌড় পারতেছে পাবলিক। কেন দৌড় পারতেছে? গুলি করতেছে। দেখলাম এরকম বোরে। তো ওই সেই আরেকটা ছেলে যে আমার সাথে 4 দিন ধরে আন্দোলনে ছিল, ছোট্ট একটা ছেলে, ওইখানে আমার কোথায় বাসা, ওর সাথে আমার ওইভাবে কোনো পরিচয় নেই। তো হয়তো একটা কলেজ ড্রেস পরে আসছিল, আমার এতটুকু মনে আছে। সে বলতেছে ভাই আপনি স্লোগান দেন। সেই পুনরাবৃত্তি করছি সেই আগের ছেলেটার মতো, যার হাতে গুলি লাগছিল, আমরা যাকে পুঙ্গুতে করে, ওর পায়েও গুলি লাগছিল থোড়াতে। তো সেই ছেলেটার মতো আবার পুনরাবৃত্তি, ভাই আপনার স্লোগান দেন, নালে কিন্তু আমরা মারা যাবো সবগুলা। তখন আবার আমি, সবাই ভয় পাচ্ছে, আমার ভয় পাওয়াটা স্বাভাবিক। ভয় ভীত দূর করে আবার স্লোগান দিলাম, স্বৈরাচার বিরুদ্ধে 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়, 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়। ইতিমধ্যে আপনারা জানেন গুলি থামতেছে না, ওরা গুলি করতে করতে আসতেছে। এক পর্যায়ে আমি নিজের জীবন রক্ষার্থে আমি মণিপুরের একটা গলিতে দৌড় দিয়েছি। আমার সাথে সেম ওই ছেলেটা দৌড় দিয়েছে। আমি একটা বাসা দেখছি যেখানে সেম এতটুকু জায়গা আছে বা আদাত বা এতটুকু জায়গা আছে যে কেসি ঘুরটা খোলা আছে। আমি ঢুকে পড়ছি,
আমার সামনে আরও 2-3 জন চলে গেছে, আমি ঢুকে পড়ছি, তখন ওরা পিছন থেকে এসে আমার গেঞ্জি টেনে ধরছে। আমি ঢুকছি, দারোয়ান গেট আটকায় দিছে, কেসি গেট আটকায় দিছে, আমার গেঞ্জি ছিঁড়ে চলে গেছে। বাট দারোয়ান এদিকে ছাড়ে না, দারোয়ানের কয়েকটা দিছে, হয়তো লাঠি দিয়ে গুতা টুতা দিছে, দারোয়ানের এখানে লাগছে, দারোয়ান এখানে হেল্প করছে। তখন আমার গেঞ্জি ছিঁড়ে চলে গেছে, আমি উপরে পড়ে গেছি। পরে উপরে উঠছি দোতলায়, যে আমার আর আসলে সেন্স নাই, সেন্স আউট হয়ে গেছে। যখন ধুম করে পড়ছি সম্ভবত, তখন ওই বাসার যে ভাড়াটিয়া ছিল বা মালিক ছিল, উনি দেখছে আমি পড়ে গেছি, ঠিক আছে, আমার শরীর ঘামা, গেঞ্জি ভিজা। তখন উনি দেখছে আমাকে হয়তো পালস চেক করছে, দেখছে যে মারা যায়নি। তখন উনি ওনার বাসা থেকে পানি নিয়ে এসে সিঁড়ির মধ্যে আমাকে মাথায় পানি দিছে। তো এটা করার পর আমি যখন সুস্থ হই, আমাকে কিছু সময় পর সংবাদ আসলো যে আপনার একটা ছেলে রাস্তায় পড়ে আছে আমার বাসার সামনে। আমি তখন আরও আটকে উঠলাম যে আমার ওই ছেলেটাই কিনা। আমি আবার আসলাম, আসি দেখি ওরে বেদম মারা মারছে, বেদম মারা মারছে। ওর কোপ দিছে ঠিক এই জায়গাটা, অর্ধেক জায়গাটা কেটে এই জায়গাটুকু ঝুলে আছে, চামড়ার সাথে হয়তো থাকুক, হাড্ডির সাথে থাকুক, ঝুলে আছে। আমি দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম, হায় আল্লাহ, কার মায়ের কোল খালি হইলে আল্লাহ জানে। পরে দেখি না ছেলেটা ছটফট করতেছে, তো ওর কাছে গেলাম, যাওয়ার পর করছে ভাই আমার বাঁচান। ওর তখন মোটামুটি ফুল ভালো সেন্স আছে, বাঁচান। তখন আমি কি করব, আমার কাছে কিছুই নেই। আমি হঠাৎ করে মনে হয়েছিল, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে, আমরা যখন পুকুর বা বিলের ধারে নামি, এক জাতীয় যোগ আছে আমাদের শরীরে লাগে, তো ওখানে লবণ লাগাইলে যোগ পড়ে যায়। আমার কাছে তখন ওই সেন্সটা কাজে আসছে। তখন আমি মনে করছি যে রক্ত, মানে লবণ লাগাইলে হয়তো রক্তর মাত্রাটা কমে যাবে, রক্ত এরকম সরাই গেছে। তখন এক মহিলার কাছে আমি লবণ নিয়ে আসি, নিজে হাতে ওর এই হাত ধরে, এইভাবে ধরে ওর হাতে আমি লবণ লাগায় পলিথিন দিয়ে বেঁধে নিজে কাঁধে উঠায় আমি তখন মণিপুর থেকে বেরিয়ে মেন রাস্তায় আসলাম। তখন আমার দেখে যারা ছিল আন্দোলনকারী সবাই আমার কাছে চলে আসছে ফাঁকের থেকে। ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ ওরা কিন্তু আবার মিরপুর 10 নম্বর অবস্থান নিচ্ছে। এমতো অবস্থায় আবার এদিকে নাই সিএনজি, নাই রিক্সা, ভ্যান, কিচ্ছু নেই, শুধু আমরা যারা আন্দোলন করতেছি তারাই, অর্থাৎ কাজীপাড়া থেকে শেরোপাড়া সকল আন্দোলনকারী জনতা ছিল। এক পর্যায়ে একটা সিএনজি, আমরা খুব কষ্ট করে ওখানেও মিরপুর 12 নম্বর বা কালশিতে আহত 2 যোদ্ধাকে সিএনজি করে নিয়ে পঙ্গু হাসপাতাল আসতেছে, তারা গুলিবিদ্ধ। ওটার মধ্যেই ওরা উঠাই দিলাম, উঠাই দিয়ে আমি ওর দেখে, ওর যে হাত কাটা দেখে প্রথমে যে ভয়টা পাইছিলাম, ওই ভয়টা আমার ভিতর থেকে আর কাটতেছিল না। এক পর্যায়ে ওরা উঠাই দিলাম, পঙ্গু হাসপাতালে নিয়ে গেল। আমি পঙ্গু হাসপাতালে গেলাম, পঙ্গু হাসপাতাল গেছি, পঙ্গু হাসপাতাল ভর্তি নিবে না। কেন ভর্তি নিবে না? এই আন্দোলনকারীদের ভর্তি নিবে না। এক পর্যায়ে আমি তখন, আমার মাথায় তখন মানে শর্ট বুদ্ধি কাজ করলো। তখন আমি আবার বেরিয়ে আসছি, দেখি আমাদের আন্দোলন জনতা আছে কিনা, আর যারা আন্দোলন করতেছে জনতা এগুলো আছে কিনা। তখন তাদের ডাক দিছি, সবাই মিলে যখন এসে চাপ দিছি, কেউ গ্লাস ভাঙছে হাসপাতালের। তখন গ্লাস ভাঙার পরে আমরা যখন স্লোগান দিছি, তখন দেখা গেছে যে তারা আমাদের ভর্তি নিতে বাধ্য। ভর্তি করাই দিয়ে আমি আবার চলে আসলাম রিক্সা নিয়ে, আবার কাজীপাড়া আসলাম। আসার পরে দেখি যে পরিবেশটা একটু থমথমে, বাট লোকজন কম। তখন আমি চিন্তা করলাম আমি আর পারতেছি না, আমি এখন বাসায় চলে যাই। এরকম একটা মোমেন্ট টাইম, ফোন আসলো, প্রথম ফোন আসলো, মিস কল হয়ে গেল। দ্বিতীয়বার ফোন আসলো, আমি ব্যাগ দিতে নিলাম, আসলো না, বিজি দেখালো। পরবর্তীতে যখন আবার কল দেওয়া হলো তাকে, শারমিন নামে একটা মেয়ে ছিল, এই হয়তো প্রাইভেট ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী আর কি, বলছে ভাইয়া আমাদের যে গ্রুপ ছিল, গ্রুপের একজন সহযোদ্ধা ছিল, সক্রিয় সহযোদ্ধা, সম্মুখ সারির সহযোদ্ধা। সে বলতেছে ভাইয়া সেনাবাহিনী আমাদের লোকজনকে ঘেরাও করে রাখছে, আপনি আসেন। কেন? আমাদেরকে বলতেছে তোমরা আমাদের পিছে থাকো, আমরা তোমাদেরকে মিরপুর 10 খালি করে দিচ্ছি, তোমরা মিরপুর 10 অবস্থান করো। আসলে আমি বিষয়টা বিলিভ করতে পারতেছি না, সেনাবাহিনী আমাদের এরকম প্রোটোকল দিবে, হাউ পসিবল, কীভাবে সম্ভব এটা? তখন আমাকে সেম 5 থেকে 7 মিনিট পর আমাকে আবার একটা ফোন আসলো, ভাইয়া আপনি আসেন, আপনি না আসলে আমরা মিরপুর 10 নম্বর দখল করতে পারতেছি না, আপনাকে আসতেই হবে, সেনাবাহিনী আমাদের সেফটি দিবে। আবার আমি ওই অবস্থায় চলে গেলাম। যাওয়ার পরে সেনাবাহিনীর এক অফিসারের সাথে আমার কথা হলো। তিনি আমাকে বলল যে আপনাদের যে লোকজন আছে, আপনাদেরকে 15 থেকে 20 মিনিট সময় দেন, আপনাদের লোকজনকে আপনারা অ্যারেঞ্জ করেন, আমরা মিরপুর 10 আপনাদেরকে খালি করার ব্যবস্থা করে দিচ্ছি, আপনারা কিন্তু ওখানে দখল নেবেন, আপনাদের প্রোটেকশনে আমরা আছি।
আমাকে বুকে জড়ায় ওখানে স্লোগান ধরলাম। হাসিনা বিরোধী যত স্লোগান আছে 1 2 3 4 শেখ হাসিনা গদি 4, হ্যাঁ, মুজিব বিরোধী স্লোগান, এই সমস্ত স্লোগান দিতে থাকলাম। দেওয়ার পর স্টেপ ডাউন হাসিনা, সমস্ত স্লোগান যখন দেওয়া শেষ, তখন দেখি যে আস্তে আস্তে লোক আমাদের এই মেট্রো রেলের নিচের সাউন্ডটার কিন্তু ঘুম ঘুম সাউন্ড হয়। তো এক পর্যায়ে দেখি যে লোক আমাদের প্রায় 2 থেকে 3 হাজার, আধা ঘন্টার মধ্যে 2 থেকে 3 হাজার বা 40 ফিট প্লাস এরকম একটা সময় হয়ে গেল। তখন 4টা বাজে বা প্লাস, একজ্যাক্ট টাইমটা আমার মনে নেই, এরকম ধারণা আর কি। তখন 2 থেকে 3 হাজার লোকের একটা আইডিয়া মনে হলো। তখন দেখলাম আরও 5 মিনিট, সেনাবাহিনী অফিসার বললাম স্যার আর 5 থেকে 10 মিনিট আমাকে সময় দেন। তখন আবার সময় দিল। তখন দেখি যে না, লোকটা এখন আমাদেরকে মুভ করা পসিবল, এরকম একটা 3 থেকে 3.5 হাজার বা 4 হাজার লোক হয়ে গেছে দুই পাশে, রাস্তার দুই পাশে। তো এক পাশে কম, এক পাশে বেশি। তখন আমি আবার কি করলাম, দুই পাশে ডিভাইডেড করে দিলাম। এই পাশে যতগুলো থাকবে ওই পাশে ততগুলো থাকবে, যাতে আমরা দুই দিক থেকে সেনাবাহিনীর পিছে থাকি আর আগে থাকে, দুই দিক থেকে আমরা প্রোটেকশন করতে পারি। এমন একটা পর্যায়ে আমরা মিরপুর 10, সেনাবাহিনী আমাদের সামনে ছিল, আমাদের প্রোটেকশন দিতে দিতে এক পর্যায়ে আমরা মিরপুর 10 আমরা অবস্থান করি। তখন আমাকে আমরা বুক করো, বাট 1 নম্বর রাস্তাটা ছেড়ে দাও। তো এটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে, আমরা যখন 12 নম্বর থেকে পুশ করব, 6 নম্বর থেকে পুশ করব, কালশি থেকে যারা আসবে যারা পুশ করবে, এবং 14 নম্বর থেকে যারা এসে আমরা অ্যাটাকটা করবো হলো মিরপুর 10, আমরা শেরোমারা থেকে যারা যাব অ্যাটাকটা হবে মিরপুর 10, যাতে ওরাদের তো একটা বাড়ানোর জায়গা দিতে হবে। আর ওরা যেদিক দিয়ে বাইরে 2-4-20টা হয়তো লাশ পড়ে যাবে। তখন আমরা 1 নম্বরে যারা ছিল তাদেরকে আমরা সরে যেতে বললাম যে তোমরা ঘুরে 6 নম্বর দিয়ে উঠো বা 7 নম্বর দিয়ে উঠো, ওখানে উঠে ওদের সাথে অ্যাড হও, বাট এই রাস্তাটা ক্লিয়ার করে দাও। মিরপুর আমরা 10 নম্বরে পৌঁছালাম। 10 নম্বরে যখন 14 নম্বরের লোকজন, 12 নম্বরের লোকজন, কালশির লোকজন, 6-7 এই সমস্ত সেক্টরের লোকজন যখন 10 নম্বরে এসে উপস্থিত, তখন মিরপুর 10-এর তিল ঠাই দেখানোর জায়গা নাই। তখন ওরা কী করতেছে, ঠিক মিরপুর স্টেডিয়ামের অপোজিট পাশে ওরা তখন পুলিশের সহযোগিতায় সেনাবাহিনীর সাথে ওদের যুদ্ধ চলতেছে। তখন আমাদের নেতাকর্মী যারা আছে, তখন ওদেরকে প্রতিরোধ করার জন্য সেনাবাহিনীর পিছে হোক সামনে হোক, তখন আমরা ওদেরকে ঢিল ছুটতেছি, বিভিন্ন স্লোগান দিচ্ছি। তো ওরা আমাদেরকে সরাসরি গুলি করতেছে। তো সেনাবাহিনী এক পর্যায়ে ওদের ধৈর্যর বাঁধ যখন ভেঙে গেছে, তখন ওরা ফাঁকা ফায়ার করা শুরু করছে। তো প্রশাসনের যারা পুলিশের ছিল তারা মনে করছে যে সেনাবাহিনী গুলি করতেছে, বা প্রশাসনের কর্মকর্তারা না জানলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিল তারা ইনশিওর ছিল যে এখানে হয়তো সেনাবাহিনী গুলি করতেছে। সেনাবাহিনী আসলে ফাঁকা গুলি করলেও অনেক সাউন্ড হয়, হয়তো ফাঁকা গুলির একটা ভালো সাউন্ড হয়। এক পর্যায়ে ওরা পিছায় গেল। আমরা তখন মিরপুর 10 4 তারিখে বেলা 4টা 5টা 6টা পর্যন্ত আমরা ওখানে অবস্থান করি। 5 তারিখেও সেম। 5 তারিখ ঠিক 8:30 নাগাদ আমি বাসা থেকে বেরোলাম, যে পরিবেশ দেখতেছি আসলে কি। বিভিন্ন গলি দিয়ে ঢুকতেছি, ছাত্রলীগের নেতৃবৃন্দরা অবস্থান করতেছি, তারা বেরোবে কি বেরোবে না। আমি তখন গত রাত্রে একটা ভরসা পাইছি, যাদের সাথে যোগাযোগ করছি তারাই বলতেছে যে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ঢুকতেছে। এটা শুনে নিজের কাছে আসলে প্রাউড ফিল হয়েছে যে না, দেশ রক্ষার আন্দোলনে সবাই যেহেতু উদ্বুদ্ধ হচ্ছে, সবাই যেহেতু ঢাকায় আসছে, লং মার্চ টু ঢাকায়, সেহেতু মনে হয় এবার কিছু একটা ঘটবে। মানে একটু বোধহয় নেট পাইছিলাম, তখন দেখতে পাইছি যে 3 থেকে 3.5 লক্ষ সিম ঢাকায় ইন করছে, নতুন সিম। তখন নিজের কাছে আসলে আর একটু প্রাউড ফিল হচ্ছিল যে না, আসলে হয়তো আমরা আন্দোলনটা আজকে সাকসেস হইতে যাচ্ছি। কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে ভাবতে পারি না যে 5 তারিখে হয়তো আমাদের শেষ খেলাটা খেলবো।